আমরা করব বিলাভড। বিলাভড এটা কি আসলে, এই টাইটেলটা নিয়ে আমরা একটু কথা বলবো। বিলাভড একটি রহস্যময় তরুণী যাকে এই যে আমাদের ক্যারেক্টারটা তার মৃত কন্যার আত্মা বলে বিশ্বাস করে। এটা আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার। হ্যাঁ, সে অতীতের ভয়ঙ্কর স্মৃতি, অপরাধবোধ এবং দাসপ্রথার ভয়াবহতার প্রতীক। ইট ইজ আ সাম্বলিজম, এই বিলাভড। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। এখানে আমরা দেখব টাইটেলটা হচ্ছে বিলাভ। অথর হচ্ছে আমাদের টনি ম্যারিসন। উনি জন্মগ্রহণ করেন 1931 সালে। উনি মারা যান নগদ সময়ে তোমার হচ্ছে 2019 সালে। আর হচ্ছে এটার পাবলিশ ডেট 1967 মনে রাখতে হবে, জনরাটা মনে রাখতে হবে হিস্টোরিক্যাল ফিকশন। আর এখানে তোমার পিরিয়ডটা একটু দেখে নিবা। পিরিয়ড হচ্ছে তোমার, পিরিয়ডটা এমনি দেখে নিও, পরীক্ষায় আসবে না, কিন্তু যারা একটু ভালো করতে চাও। আর লোকেশনটা মাস্ট বি একটু দেখে নিবা। হ্যাঁ, লোকেশনটা মাস্ট বি একটু দেখে নিবা। আচ্ছা, তারপর খেয়াল করো, আমরা একটু বিলাভ সম্পর্কে জানবো। এখানে হচ্ছে একটু দাঁড়াও তো, ক্লাসটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। এইটা নিয়ে আমি তোমাদের ক্লাস দেইনি, তাই না? জাস্ট নোটটা দিয়ে দিছিলাম। দেখো, এখানে হচ্ছে তোমার বিলাভড উপন্যাসটি আমেরিকার ইতিহাসে মার্গারেট গার্নারের বাস্তব কাহিনী। কার বাস্তব কাহিনী? মার্গারেট গার্নারের বাস্তব কাহিনীর উপর ভিত্তি করে তোমার হচ্ছে রচিত। মাথায় রাখবা, ইম্পর্টেন্ট। মার্গারেট গার্নার একজন দাসপ্রথার শিকার নারী, যিনি 1865 সালে ওহিওটা মনে রাখবা, পালিয়ে আসেন। দাস শিকারীরা যখন আবারও তাকে ধরে নিয়ে যেতে চেয়েছিল, তখন তিনি তার কন্যাকে হত্যা করেন, যাতে মেয়েটি দাসত্বের মাঝে বাঁচতে না হয়। এই যে মর্মান্তিক ঘটনা টনি মরিসনকে বিলাভড লিখতে অনুপ্রাণিত করে। উপন্যাসটি দেখায় কিভাবে দাসপ্রথা পরিবার ধ্বংস করেছে, মানুষের পরিচয় কেড়ে নিয়েছে, এবং 1865 সালে দাসপ্রথা শেষ হওয়ার পরও গভীর মানসিক ক্ষত রেখে গেছে। এই ক্লাসে আমরা টোটালি সামারি পার্ট বিসি সব কমপ্লিট করবো ইনশাআল্লাহ, এবং যতটুকু পড়াবো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। অনেক প্রাক্তন দাস দাস স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করলেও বর্ণবাদ, বৈষম্যের কারণে তারা সংগ্রাম করছে। 1967 সালে মানুষ যখন দাসপ্রথার দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে আলোচনা করেছিল, তখন বিলাভ কি হয়েছে, প্রকাশিত হয়। এখন দেখো এর ক্যারেক্টারগুলো আমরা জানবো। মেজর ক্যারেক্টার কি কি ছিল? শেথে। শেথে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার। শেথে হচ্ছে উপন্যাসের প্রধান চরিত্র। তিনি একজন কৃষ্ণাঙ্গ নারী এবং সাবেক দাসী। তিনি সুইট হোম প্লান্টেশন থেকে পালিয়ে স্বাধীন জীবন যাপন করার চেষ্টা করেন, কিন্তু তার জীবনের ভয়াবহ স্মৃতি ও নিজের মেয়েকে হত্যা করার অপরাধ বোধ তাকে সবসময় কষ্ট দেয়। তাহলে শেথি, হ্যাঁ, খেয়াল করো, শেথে বলতে পারো, বানানটা দেখে নাও। মাতৃত্ব, আত্মত্যাগ এবং মানসিক যন্ত্রণার প্রতীক। সাম্বলিজম, বিলাভড, বি লাভড। হ্যাঁ, বিলাভটা আসলে কে? বিলাভ একটি রহস্যময় তরুণী যাকে শেখে তার মৃদু কন্যার আত্মা বলে বিশ্বাস করেন। বিলাভ নিয়ে শর্ট নোট আসতে পারে পার্ট বিসিতে, পার্ট এতে, খুব ইম্পর্টেন্ট। সে অতীতের ভয়ঙ্কর স্মৃতি, অপরাধবোধ এবং দাসপ্রথার ভয়াবহ প্রতীক। তার উপস্থিতিতে শেথের জীবনে অস্থিরতা সৃষ্টি করে। ডেনভার, ডেনভার নিয়ে পার্ট বি আসার সম্ভাবনা আছে। ইম্পর্টেন্ট ক্যারেক্টার এটা, কিন্তু এগুলো কিন্তু মেজর ক্যারেক্টার, তোমাকে আয়ত্তে রেখে পরীক্ষার হলে যেতে হবে, না হলে যতই সামারি যেন লিখতে পাবা না। ডেনভার হলো শেথের কন্যা। সে ছোটবেলা থেকে একাকী এবং ভয়ভীতির মধ্যে বড় হয়েছে। প্রথমে সে বিলাভকে পছন্দ করলেও পরে বুঝতে পারে যে বিলাভ তাদের জন্য বিপজ্জনক। ডেনভার ধীরে ধীরে সাহসী ও পরিণত হয়ে ওঠে এবং পরিবারের দায়িত্ব নেয়। আসলে সিচুয়েশনে পড়ে একটা মেয়ে অনেক কিছু করতে পারে। একটা মেয়ের পাওয়ার আল্লাহ তাআলা অনেক দিছে। যেমন আমরা তোমাদের মনে আছে একটা ইয়া পড়ছিলাম না, ডি আরভারভিল? এখানে আমরা দেখি নাই ওই বা আমাদের হিরোইন কত কিছু করে ফ্যামিলির জন্য এবং তার সতীত্বটাও হারিয়ে ফেলে, তাই না? আচ্ছা, পল ডি একটা সেন্ট্রাল ক্যারেক্টার। পল ডি একজন সাবেক দাস এবং শেথের পুরনো পরিচিত। সে সুইট হোমের শেথের সঙ্গে ছিল। পল ডি বাস্তববাদী এবং শক্ত মনের মানুষ, কিন্তু তার ভেতরেও দাস জীবনের গভীর ক্ষত রয়েছে। উপন্যাসের শেষে সে থেকে নতুন আশার পথ দেখায়। তারপরে দেখো ব্যাবি সুক্স, খুব ইম্পর্টেন্ট পার্ট বির জন্য। ব্যাবি সুক্স হচ্ছে, বানানটা দেখে নাও,
লিখে নাও তো, লেখো তো, এই বানানটা লেখো, ইম্পর্টেন্ট। বেবি সোকস লেখো সবাই কমেন্ট বক্সে, এবং যারা রেকর্ড দেখতেছো বা দেখবা তারা কমেন্ট বক্সে লিখবা। বেবি সোকস হলো শেথের শাশুড়ি। তিনি একজন ধর্মীয় এবং জ্ঞানী নারী, যিনি কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মানুষের ভালোবাসা, আত্মমর্যাদার শিক্ষা দেন। তিনি আশা এবং মানবিকতার প্রতীক। তারপরে স্কুল টিচার হলো সুইট হোমের নিষ্ঠুর মালিক। সে দাসদের মানুষ নয়, সম্পদ হিসেবে দেখে। তার চরিত্র দাস প্রথার অমানবিকতা এবং শোষণের প্রতীক। হ্যালি হ্যালি কি শেথের স্বামী এবং বেবি সক্সের ছেলে। সে স্বাধীনতা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু দাসপ্রথার নিষ্ঠুরতা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। এমি ডেনভার একজন শ্বেতাঙ্গ মেয়ে, যে পালিয়ে যাওয়ার সময় সে থেকে সাহায্য করে। তার সহানুভূতি মানবিকতার প্রতীক। আচ্ছা, মাইনর ক্যারেক্টার গুলো একটু দেখে নিবা, হ্যাঁ। তা আমি খুব ইজি করে দিছি। এখন আমরা সামারিটা জানবো। এখানে বিষয় আছে, এই সামারিটা শুধুমাত্র যারা নিউ ফাইনাল ইয়ার আছো আইডিয়ার জন্য নিতে পারো, আর যারা ওল্ড আছো তাদের জন্য এটা জাস্ট অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, রিভিশনের জন্য। দেখো, টনি ম্যারিসন রচিত বিলাভ একটি বিখ্যাত উপন্যাস, যা 1967 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে দাসপ্রথার ভয়াবহতা, তারপর হচ্ছে মানুষের মানসিক যন্ত্রণা, স্মৃতির কষ্ট, মাতৃত্বের গভীরতা তুলে ধরা হয়েছে। উপন্যাসটি মূলত আফ্রিকান আমেরিকান দাসদের জীবনের করুণ বাস্তবতা প্রকাশ করে। উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে শেথে, একজন কৃষ্ণাঙ্গ নারী, যিনি আগে দাসী ছিলেন। কিন্তু তোমার এই যে দেখো তো এটা, আচ্ছা এই প্রোনাউন্সিয়েশনটা একটু তোমাদের আমি বাংলায় করে দিচ্ছি, একটু হার্ড আছে। এবং এটা এটা একটু সবাই বানানটা লেখো তো, দেখে দেখে লেখো। খেনটাকি হবে, হ্যাঁ, খেনটাকি। আমি একটু এটা তোমাদের ওখানে অ্যাডও করে দিচ্ছি। খেনটাকি বাংলাটা তো পাইলা, ইংরেজিটা একটু ওখানে তুমি ইয়া করে নাও, খেনটাকি। এটা কিন্তু লাগবে, ইম্পর্টেন্ট। একটু দেখো, খেনটাকির সুইট হোম প্লান্টেশন থেকে পালিয়ে ওহিওতে আশ্রয় নেন। খুব ইম্পর্টেন্ট, খেনটাকিটা খুব ইম্পর্টেন্ট। আবারও বলি, প্রধান চরিত্র শেথে, একজন কৃষ্ণাঙ্গ নারী যে আগে দাসী ছিল। তিনি খেনটাকি থেকে সুইট হোম প্লান্টেশন থেকে পালিয়ে ওহিওতে আশ্রয় নেয়। কোথায় আশ্রয় নেয়, কোথায় থেকে পালাইছে, খুব ইম্পর্টেন্ট, খুব 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 একটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু দাসপ্রথার ভয়াবহ স্মৃতি তাকে সবসময় তাড়া করে বেড়ায়। তার বাড়ির নম্বর, এটা একটা স্যাম্বলিজম, 124, এটা মাথায় রাখতে হবে। এবং পার্ট বিতে শর্ট নোট আসবে, যেখানে এক অদ্ভুত অতি প্রকৃতি, এই যে সুপার ন্যাচারালিজম পার্ট সিতে বা পার্ট বিতে আসবে, উপস্থিতি অনুভূতি হয়। সুপার ন্যাচারালিজম মানে ওই যে বিলাভ জাস্ট আত্মা টাইপের। তোমরা যদি আমি যদি খুব ভুল করে না থাকি, অনেক আগে আমরা জি বাংলায় একটা ভূতু ক্যারেক্টার দেখি নাই? ভূতু হচ্ছে মানে ওর মাই শুধু দেখতে পারে, ও সব দেখতে পারে, ওকে কেউ দেখতে পারে না, শুধু ওর মা আর দুই একটা ক্যারেক্টার দেখতে পারে, মনে আছে? ওরকম আর কি। আচ্ছা, তারপরে দেখো, সুপার ন্যাচারালিজমের কথা বলা হইলো। সুপার ন্যাচারালিজম উপস্থিত অনুভূতি। সবাই বিশ্বাস করে যে এটি শেথের মৃত শিশু কন্যার আত্মা। গল্পে জানা যায়, আচ্ছা তোমরা বলো তো দেখি, ও ওর শিশু কন্যাটিকে কেন হত্যা করে? গল্পটিতে শেথের একসময় নিজের সন্তানদের দাসত্ব থেকে রক্ষা করার জন্য ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। যখন তার প্রাক্তন মালিকেরা তাকে আবার ধরে নিয়ে যেতে আসে, তখন সে নিজের ছোট মেয়েকে হত্যা করে, যাতে শিশুটি তার জীবনের কষ্ট না পায়। এই ঘটনার অপরাধবোধ এবং মানসিক যন্ত্রণা তাকে সারা জীবন তাড়িয়ে বেড়ায়। একদিন বিলাপ নামে রহস্যময় এক তরুণী শেথের বাড়িতে আসে। শেথে বিশ্বাস করতে শুরু করে যে এই মেয়েটি তার মৃত্যু কন্যার আত্মা। সো বিলাপ ধীরে ধীরে শেথের জীবনের প্রভাব বিস্তার করে, এবং তার অতীতের দুঃসহ স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে ওঠে। শেথের মেয়ে ডেনভার প্রথমে বিলাপকে ভালোবাসলেও পরে বুঝতে পারে যে বিলাপ তাদের জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শেষে স্থানীয় কৃষ্ণাঙ্গ নারীরা একত্র হয়ে সে থেকে বিলাপের প্রভাব থেকে মুক্ত করার চেষ্টা করে। রহস্যজনকভাবে বিলাপ অদৃশ্য হয়ে যায়। উপন্যাসের শেষে শেথের শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, কিন্তু তার বন্ধু পল ডি তাকে নতুনভাবে বাঁচতে শেখায়। সংক্ষেপে বিলাপ উপন্যাসের টনি মরিসন কি করে, দাসপ্রথা, নিষ্ঠুরতা, টনি মরিসন নামটা মুখস্থ করে নাও, বানানটাও, অতীতের ভয়াবহ স্মৃতি, মাতৃত্বের ত্যাগ এবং মানুষের মানসিক ক্ষতকে গভীরভাবে তুলে ধরেছে। এটি শুধু একটি পরিবারের গল্প নয়, বরং আফ্রিকান আমেরিকানদের ইতিহাস এবং সংগ্রামের প্রতিচ্ছবি। ইজ ইট ক্লিয়ার? এতটুকু বুঝছি আমরা? এতটুকু বুঝলে আর বেশি কিছু তোমাকে জানতে হবে না। তারপর বিলাপদের মূল থিমগুলা দেখো। ডিস্ট্রাকটিভ নেচার অফ স্লেভারি, দাস প্রথার ভয়াবহতা। কেউ কি প্রশ্ন করবা? রেকর্ড শেষে প্রশ্ন নিচ্ছি। ডিস্ট্রাকটিভ নেচার অফ স্লেভারি, দাস প্রথার ভয়াবহতা, অর্থাৎ
দাসপ্রথা কেবল, এখানে বলি আবারও বলি, প্রতিদিন বলতেছি যে তুমি ভালো রেজাল্ট করার তাবিজ হচ্ছে তোমার জন্য তুমি সামারিটা ভালো করে পড়বা, প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখে যাবা, এর থেকে মেজর ক্যারেক্টার, থিম, তারপর স্যাম্বলিজম, এবং যদি আরো একটু ভালো করতে চাও তাহলে হচ্ছে ইয়াটা দেখতে হবে, ইমেজারিটা দেখতে হবে, তাতেই আনা। আর অবশ্যই সেট সাজেশন থেকে, আপুকে বিশ্বাস করার দরকার নাই, যতগুলা প্রশ্নটা যত টাইপের প্রশ্ন আছে জাস্ট ভোকাবুলারি সলভ করে দেখবা তুমি চেনো নাকি প্রশ্নগুলো, আননোন কোনো ভোকাবুলারি আছে কিনা, প্রশ্ন সলভ করতে হবে না, শুধু প্রশ্নের সঙ্গে পরিচিত হবা, তাহলে তোমার মাথার মধ্যে আইডিয়া এসে যাবে যে কি কি এই এই বিষয় থেকে কি কি প্রশ্ন আসবে। তুমি যখন একটা ভাইবাতে যাবা ধরো এক্সামে, তখন হচ্ছে কি করবা তুমি, আসসালামু আলাইকুম আব্বু, হ্যাঁ কারেন্ট আছে, ঠিক আছে, তাহলে দেখো তোমাকে বলি আমি তো এই বিষয়টা করবা। তো তুমি একটা ভাইবাতে যাবা, তুমি নিজেকে বলো না আমাকে কি কি প্রশ্ন করতে পারে এরকম, তুমি যখন প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা, তোমার জন্য সেট সাজেশনে রেডি করে তারা প্রশ্ন দিচ্ছে, হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন গুলা দিচ্ছে, বেসিক্যালি পার্ট বি প্রত্যেকটা যতগুলাই থাকুক শুধু সলভ করবা, সলভ মি ভোকাবুলারি গুলা সলভ করবা। তো দেখো ডিস্ট্রাকটিভ নেচার অফ স্লেভারি, দাসপ্রথার ভয়াবহতা গেল, তারপরে দেখো দ্য পাওয়ার অফ কমিউনিটি, সমাজের ভূমিকা, একাকিত্ব মানুষকে ধ্বংস করে কিন্তু সামাজিক সমর্থন মানুষকে সুস্থ করে তোলে। তাহলে সিনসিনাটির কৃষ্ণাঙ্গ নারীরা একত্রিত হয়ে শেষ পর্যন্ত বিলকে তাড়াতে সক্ষম হয়। তাড়াতে সক্ষম হয় বলতে ও তো আসলে জীবন্ত কেউ ছিল না, সুপার ন্যাচারালিজম, হ্যাঁ, টাইপ অফ ভূত, আচ্ছা, আত্মা, শুধু মা দেখতে পাইতো, এটা কল্পনা, বুঝছো। তারপরে দেখো মাদারহুড অ্যান্ড প্রোটেকশন, অর্থাৎ মাতৃত্ব এবং সুরক্ষা, শেথের মাতৃত্ব ছিল চরম এবং বিপজ্জনক। তোমার তাহলে এখানে দেখবা সন্তানদের দাসত্বের হাত থেকে বাঁচতে সে মৃত্যুকেও শ্রেয় মনে করেছিল। পেইন অফ দ্য পাস্ট, অতীতের যন্ত্রণা, যেমন আমরা দেখতে পারি বিলভড, আসলে প্রথমে তার ওই যে লাইফটা বিলভড এসে তার আগের স্মৃতিগুলাকে কি করলো, মনে করিয়ে দিল। সুপার ন্যাচারাল অ্যান্ড মেমোরি, খুব ইম্পর্টেন্ট, অতি প্রকৃতি এবং স্মৃতি, উপন্যাসের ভূত বা অতি প্রকৃত শক্তি আসলে দাসপ্রথার যন্ত্রণাদায়ক স্মৃতির প্রতীক, এটি দেখায় যে ইতিহাস বা স্মৃতি মুছে ফেলা যায় না। সার্চ ফর আইডেন্টিটি, মুক্তি পাওয়ার পর বেবি শাকস, বেবি শাকস আমাদের ক্যারেক্টার না, এর ইংরেজি বানানটা লেখা তো দেখি সবাই কমেন্ট বক্সে, আমি গিয়ে চেক করতেছি। বা পল ডির মতো চরিত্রগুলো নিজেদের নাম অস্তিত্ব নতুন অর্থ খোঁজার চেষ্টা করে। পল ডির শেষ উক্তি কি, ইউ ইয়োর বেস্ট থিং, এই থিমটিকে পূর্ণতা দেয়, ইউ ইয়োর বেস্ট থিং। তারপর আমরা স্যাম্বল গুলা দেখবো, বিলাভ নিজেই একটা স্যাম্বল, কারণ এটা শেথের মৃত্যুকন্যার আত্মা, অতীতের স্মৃতি, দাসপ্রথার ভয়াবহ প্রতীক। তারপরে এই যে বললাম 124 হাউস নাম্বার বাড়ি, এটা আসলে অতীতের ভয়, অপরাধবোধ, মানসিক যন্ত্রণার প্রতীক, বাড়িটি যেন মৃত শিশুর আত্মার উপস্থিতি, হ্যাঁ কি করে, ইয়া করে, উপস্থিত হয়। তারপরে মিল্ক, দুধ এখানকার হচ্ছে আরেকটা স্যাম্পলিজম, দুধ মাতৃত্ব, ভালোবাসা এবং সন্তানের প্রতি মায়ের দায়িত্বের প্রতীক। তারপরে হচ্ছে চেঞ্জ অ্যান্ড এসখার্স, মানে শৃঙ্খল এবং ক্ষত চিহ্ন, তাহলে শরীরের ক্ষত চিহ্ন বা শৃঙ্খলার দাস শারীরিক এবং মানসিক নির্যাতনের প্রতীক। ঘস্ট, ভূত, ভূতের বিষয়ে দেখো, ভূত অতীতের স্মৃতি এবং অপরাধ বোধের প্রতীক। সুইট হোম প্লান্টেশন নামটি তোমার বিদ্রুপ, স্যাটারিক্যাল প্রতীক। আচ্ছা, এখন আমার একটু ডিপলি দেয়া আছে, একটু রিকোয়েস্ট থাকলো, নোটটা তো সবার কাছে আছে, একটু একটা বার শুধু একটু রিভিশন দিবা, বাংলায় দিবা, আর কিছু লাগবে না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা প্রশ্ন সলভ করব। এই প্রশ্নগুলো সলভ করলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। এখানে হচ্ছে ব্রড কোশ্চিন, মানে প্রিভিয়াস কোশ্চিন, এগুলো আপলোড দেওয়া কোনো কোশ্চিন নয়। দেখো, ক্রিটিক্যালি ডিসকাস করো দ্য রোল অফ পল ডি ইন কি ম্যারিসনস নোভেল বিলাভ। তাহলে প্রথমত আমরা দেখব যে প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে কি চেয়েছে খেয়াল করো তো, প্রশ্নে চেয়েছে হচ্ছে তোমার পল ডি চরিত্রের গুরুত্ব, ভূমিকা এবং উপন্যাসে তার প্রভাব সমালোচনামূলকভাবে আলোচনা করতে বলেছে। শুধু চরিত্রের পরিচয় দিলে হবে না, তার প্রতীকী গুরুত্ব লিখতে হবে। তাহলে কিভাবে তুমি অ্যান্সার করবা, প্রথমে পল ডি কে, তাহলে ইন্ট্রোতে অবশ্যই দিবা, ইন্ট্রোতে রাইটার রাইটিং ইনফো দিবা, পল ডি ডেফিনেশন দিবা, হু ইজ পল ডি, এটা দিবা। তারপর সুন্দর করে প্যারায় আসবা, প্যারায় এসে বডিতে এসে প্রথমে পল ডি কে তা লিখবা, তারপর শেথের জীবনে তার ভূমিকা লিখবা, এটার এই মূল জিনিসগুলো নিয়ে এক একটা প্যারা করবা। এরপর দাসপ্রথার কারণ এবং তার মানসিক কষ্ট, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবা। তারপর হলো শেষে বলবে পল ডির আশা, মানবিকতা এবং নতুন জীবনের প্রতীক, জাস্ট টাইপ অফ সিম্বলিজম, বুঝছো। আচ্ছা, দেওয়ার পর একটা কনক্লুশন দিবা, দেখি তো 1 2 3 4টা হইছে, ইন্ট্রো আছে, কনক্লুশন আছে, আরো একটা এর মধ্যে ইয়া করবা। মেইন অ্যান্সারটা জেনে নেই, চলো মেইন পয়েন্ট, মেইন অ্যান্সার দেইনি অ্যাড করে পার্ট সিতে, ও মেইন অ্যান্সার নিচে আছে বোধহয়, দেখি তো।
একটু সময় দাও। হ্যাঁ, মেইন অ্যান্সার নিচে আছে, একটা আইডিয়া দিয়ে দিছি উপরে। তারপরে খেয়াল করো, জাস্ট জাস্ট এই যে হোয়াই ডিড শেথেস ট্রাই টু কিল বিলাভড, অর্থাৎ প্রশ্নে কি চেয়েছে। আর সবসময় বলি প্রশ্ন দেখলে বুঝবা যে এক্সামিনার তোমার কাছে কি চাইছে, কি চাচ্ছে, কি দিলে সে হ্যাপি হবে। আজে বাজে জিনিস লেখার তো দরকার নেই। এই প্রশ্নে সেথি কেন নিজের মেয়েকে হত্যা করতে চেয়েছিল তার কারণ ব্যাখ্যা করতে বলেছে। অর্থাৎ এটার অ্যান্সারটা কিভাবে করবা, প্রথমে তুমি ইন্ট্রো আর কনক্লুশন প্রত্যেকবার বলতে পারবো না, হ্যাঁ। প্রথমে সুইট হোমের দাস জীবনের ভয়াবহতা লিখতে হবে, এটা নিয়েই তুমি 2টা পয়েন্ট করতে পারবা, মানে প্যারা করতে পারবা। তারপর বলবা সেথি চায়নি তার সন্তান দাসত্বের শিকার হোক, এই জন্য কিন্তু কিল করছে। এরপর তার মাতৃত্ব এবং মানসিক অবস্থার কথা লিখবে। শেষে বলবে এটি ছিল দাসপ্রথার নিষ্ঠুরতার ফল। আচ্ছা, মেইন পয়েন্ট কি, শেথের দাসত্বকে মৃত্যুর থেকে ভয়ঙ্কর মনে করত, সন্তানকে কষ্ট থেকে বাঁচতে সে হত্যা করতে চেয়েছিল, এটি মাতৃত্বের চরম আত্মত্যাগ, মানে স্যাক্রিফাইস, একই সঙ্গে এটি দাসপ্রথার ভয়াবহতার প্রমাণ। আচ্ছা, ডিসকাস করো দ্য ট্রিটমেন্ট অফ সুপার ন্যাচারাল এলিমেন্ট ইন বিলাভ। প্রশ্নে কি চেয়েছে তাহলে খেয়াল করো তো। এই প্রশ্নে উপন্যাসের সুপার ন্যাচারাল বা অতি প্রকৃত বিষয়গুলো কিভাবে ব্যবহার করা হয়েছে তা আলোচনা করতে হবে। তাহলে প্রথম এর রহস্যময় উপস্থিতির কথা বলবা, তারপর সুপার ন্যাচারাল এলিমেন্ট কিভাবে মেমোরি এবং গিল্ট প্রকাশ করে, শেষে বলবা ম্যারিসন বাস্তবতা এবং অতি প্রকৃত বিষয়কে একসঙ্গে মিশিয়েছেন। তাহলে মেইন পয়েন্ট কি, 124 হাউসের যে ইয়ে আছে হন্টেড মানে ভয়াবহ বিষয়টা আছে এটা দিবা। বিলাভ মৃত্যু কন্যার আত্মার মতো উপস্থিত হয়। তারপরে যে ভূতের পাস্ট ইয়াটা দিবা। তারপরে হচ্ছে সুপার ন্যাচারাল ঘটনা, সাইকোলজিক্যাল সাফারিং, এটা প্রকাশ করবা। তাহলে গিভ পেন পিকচার অফ দ্য হাউস 124 ইন ম্যারিসন্স বিলাভ। প্রশ্নে কি চেয়েছে তাহলে, এই প্রশ্নে 124 বাড়িটির বর্ণনা এবং এর সিম্বলিজম, মানে প্রতীকীর গুরুত্ব লিখতে হবে। তাহলে প্রথমে বাড়িটি পরিবেশ বর্ণনা করবা, তারপর বলবা এটি কি, এই যে হন্টেড হাউস মানে ভয়াবহ একটা হাউস, মানে শিকারের একটা বিষয়। তারপর এরপর বলবা 124 কিভাবে শেথের পাস্ট মেমোরি এবং গিল্টের প্রতি, শেষের সিম্বলিক মিনিং লিখবা। মেইন পয়েন্ট দেখো কিভাবে দিবা, একটু দেখে নিবা, হ্যাঁ। তারপরে দেখো হোয়াট পিকচার অফ রাশিয়াল ভায়োলেন্স ডু ইউ ফাইন্ড ইন বিলাভ। তাহলে প্রশ্নে কি চেয়েছে, কমেন্ট করতে বলছিলাম, সবাই কমেন্ট করছো। সুমাইয়া অনেক পরে ক্লাসে আসছো। এই যে বেবি সাক্স, ফাহিমা, মানে মায়া লিখছে, ফাতিহা লিখছে। ফাতিহা অনেকদিন পর ক্লাসে আসলা, তুমি কি অসুস্থ? তারপরে দেখো হোয়াট পিকচার অফ রেশিয়াল ভায়োলেন্স ডু ইউ ফাইন্ড ইন বিলাভ। এই প্রশ্নে উপন্যাসে রাশিয়াল ভায়োলেন্স তোমার বা বর্ণগত নির্যাতনের চিত্র আলোচনা করতে হবে। অর্থাৎ মেইন অ্যান্সার কি, প্রথমে স্লেভারি এবং কুয়েটলি লিখতে হবে। কুয়েটলি কি, নিষ্ঠুরতা। তারপরে দেখো ব্ল্যাক পিপল এবং তোমার ফিজিক্যাল এবং মেন্টাল যে টর্চার আছে সেটা তোমাকে এর কথা বলতে হবে। সেথি, পলডি এবং এই যে এই ক্যারেক্টার গুলোকে উদাহরণ দিবা, 3টা ক্যারেক্টারের উদাহরণ দিবা। শেষে বলবা র্যাসিসিজম মানুষের মানবিকতা ধ্বংস করেছে। ক্লিয়ার? মেইন পয়েন্ট দেখে নাও। ব্ল্যাক পিপলদের মানুষ হিসেবে গণ্য করা হতো না, তাদের মারধর, শোষণ, নির্যাতন করা হতো, শেথের দুধ কেড়ে নেওয়া বা রেশিয়াল ভায়োলেন্সের উদাহরণ। পলডি, তারপরে যে হালি মানসিকভাবে ধ্বংস হয়ে যায়। তারপর হাউ ডাজ টনি ম্যাডিসন প্রেজেন্ট করে দ্য হোয়াইট পিপল অ্যাটিটিউড টুয়ার্ড দ্য ব্ল্যাক পিপল ইন আমেরিকান সোসাইটি। প্রশ্নে কি চেয়েছে, এই প্রশ্নে টনি ম্যাডিসন কিভাবে শ্বেতাঙ্গদের কৃষ্ণাঙ্গদের প্রতি মনোভাব উপস্থাপন করেছে তা ব্যাখ্যা করতে হবে। চলো দেখি, প্রথমে হোয়াইট পিপলের এই বিষয়গুলো দেখবা, তারপরে স্কুল টিচারের আচরণ, এগুলো একটু দেখে নাও, হ্যাঁ। তারপরে আমরা যাই, এখন আমরা মেইন অ্যান্সারে যাব, দেখে নাও। অনেক হোয়াইট পিপল ব্ল্যাক পিপলদের ইনফ্যারিডর মনে করতো, স্কুল টিচার দাসদের পশুর মতো ব্যবহার করতো, হোয়াইট ক্যারেক্টার সহানুভূতিশীল ছিল, তারপরে ওভারঅল সোসাইটি ছিল এই যে মানে তোমার ডিসক্রিমিনেটরি, মানে হচ্ছে বৈষম্যের শিকার। আচ্ছা, এইটার এখন মেইন অ্যান্সারটা আমরা দেখবো যে ক্রিটিক্যালি ডিসকাস করে দ্য রোল অফ পলডি ম্যারিসন্স নোভেল। অর্থাৎ পলডি একজন কেন্দ্রীয় চরিত্র যিনি দাসত্বের পর কৃষ্ণাঙ্গ পুরুষদের তাদের পুরুষত্ব ফিরে পাওয়ার সংগ্রামে প্রতিনিধিত্ব করে। তারপরে 124 নম্বর বাড়িতে এসে তিনি ভূত তাড়িয়ে দেয় এবং শেথের সাথে সম্পর্ক শুরু করে, তাকে স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখান। তবে তিনি নিজেও তার অতীতের ট্রমার সাথে লড়াই করে, যা তিনি তার হৃদয়ের একটি তামাকের কৌটার বন্দি করে রাখেন। তার চরিত্রটি যৌথভাবে মানসিক ক্ষত সারিয়ে তোলার গুরুত্ব বোঝায়। একটা কথা বলি, জাস্ট এগুলাকে তুমি আমলনামা করে নাও, হ্যাঁ। তখন তোমার সামারি জানা থাকবে বা থিম ক্যারেক্টার জানা থাকবে, লিখতে পারবা।
তারপরে স্যাম্বল, হোয়াই ডিড শেথে ট্রাই কিল বিলাভড? দেখো যে শেথে তার সন্তান বিলাভ সহ মানে বিলাভ সহ আদার্স যারা আছে মেরে ফেলার চেষ্টা করেছিল এক চরম মাতৃস্নেহ থেকে। যখন সে দেখলো স্কুল টিচার তাদের আবার দাসত্বে ফিরিয়ে নিতে আসছে, তখন সে সিদ্ধান্ত নিল যে বন্দি জীবনের চেয়ে মৃত্যু শ্রেয়। সো এই কারণে সে করতে চায়। ডিসকাস কর ট্রিটমেন্ট অফ সুপার ন্যাচারাল এলিমেন্ট। দেখো মরিসন অলৌকিক বিষয়গুলোকে বাস্তব সত্য হিসেবে দেখিয়েছে। মৃত শিশুর ভূত 124 নম্বর বারোটি আতঙ্কিত করে রাখে। তিনি ম্যাজিক্যাল রিয়ালিজম ব্যবহার করে দেখিয়েছে যে অতীত কখনোই পুরোপুরি মুছে যায় না। বিলাপ চরিত্রটি সেথে মেরে ফেলার শিশুর পুনর্জন্ম মনে করা হয়। এই অলৌকিক উপাদানগুলো মূলত দাসত্বের যন্ত্রণার স্মৃতির প্রতীক। পেন পিকচার হাউজ 124। দেখো এটা খুব ইম্পর্টেন্ট। এত নাম্বার বাড়িটি কোনো দালানের চেয়ে একটি চরিত্রর মতো বেশি। এটি মনে করো একটা বাড়িটা ক্যারেক্টারের মতো নাকি উনি প্রেজেন্ট করছে। এটিকে বিদ্বেষ পরায়ণ এবং তোমার হচ্ছে শোরগোলপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে। কি রকম? বাড়িটি শেথের মৃত্যু মেয়ে রাগী আত্মা দ্বারা অভিশপ্ত। এটি একটি বিচ্ছিন্নতর জায়গা যা এক ধরনের শাস্তির স্থান এর মতো শক্তিতে পূর্ণ। ঠিক আছে। আচ্ছা, তারপর এটা দেখো এখানে হচ্ছে তোমার উপন্যাসটি জাতিগত সহিংসতার একটি ভয়াবহ চিত্র তুলে ধরে। শারীরিক সহিংসতা দেখানো হয়েছে চাবুক মারা, পল ডি এর মুখে লোহার বিট পরানোর মাধ্যমে। মনস্তাত্ত্বিক সহিংসতা দেখে যখন স্কুল টিচার মানুষের সাথে প্রচুর মতো আচরণ করে, তাদের বৈশিষ্ট্য নোটবুকে লিখে রাখে। এছাড়া কৃষ্ণাঙ্গ পরিবারগুলো ধ্বংস করা এবং যৌন সহিংসতার এই নিষ্ঠুরতার বড় অংশ। ভেরি ব্যাড। তারপরে দেখো টনি ম্যাডিসন প্রেজেন্ট করে দ্য হোয়াইট পিপল অ্যাটিটিউড টুয়ার্ড দ্য ব্ল্যাক পিপল ইন আমেরিকান সোসাইটি। মরিসন শ্বেতাঙ্গ দৃষ্টিভঙ্গি মূলত অমানবিক এবং শ্রেষ্ঠত্ববাদী হিসেবে দেখিয়েছে। স্কুল টিচারের মতো চরিত্ররা কৃষ্ণাঙ্গ মানুষদের সম্পদ, গবেষণার বস্তু হিসেবে দেখে, মানুষ হিসেবে নয়। তোমার হচ্ছে এমনকি বোর্ড উইনদের মতে ভালো শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের প্রতি এক ধরনের অভিভাবক সুলভ আচরণ করে। পার্ট বি আমরা দেখব। অ্যানালাইসিস করো দ্য ক্যারেক্টার অফ বেবি শার্কস, হাউ ডাজ দ্য ফিট শেথে। তাহলে এই প্রশ্নে বেবি শার্কের চরিত্র বিশ্লেষণ করতে বলেছে এবং তিনি শেথের সঙ্গে কেমন আচরণ করেন তা ব্যাখ্যা করতে বলেছে। বুঝছো? মেইন অ্যান্সার দেখো। বেবি শার্ক উপন্যাসের একজন গুরুত্বপূর্ণ এবং মানবিক চরিত্র। তিনি শেথের শাশুড়ি এবং কৃষ্ণাঙ্গ সমাজের এক স্পিরিচুয়াল নেতা। দীর্ঘ দাস জীবনের কষ্টের পর তিনি মানুষকে ভালোবাসা, আত্মমর্যাদা, স্বাধীনতার শিক্ষা দেন। তিনি বিশ্বাস করতেন যে দাসত্ব মানুষের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়, তাই মানুষকে নিজের ভালোবাসতে শিখতে হবে। বেবি শার্ক শেথে থেকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। যখন শেথে পালিয়ে আসে তখন তিনি তাকে আশ্রয় এবং মানসিক সামর্থ্য দেন। সো বাকিটা দেখে নাও। আচ্ছা, হাউ ডাজ বিলাভড হেল্প করে এই যে আমাদের ক্যারেক্টার ডেনভার গেইন ইজ ইন্ডিপেন্ডেন্স আইডেন্টিটি। অর্থাৎ প্রশ্নে কি চেয়েছে খেয়াল করো। এই প্রশ্নে জানতে চেয়েছে বিলাভড কিভাবে ডেনভারের আত্মনির্ভর ও স্বাধীনতার পরিচয় গড়ে তুলতে সাহায্য করেছে। তাহলে শুরুতে ডেনভার খুব একাকী, ভয়ভীতি এবং সমাজ থেকে বিচ্ছিন্ন ছিল। সে সবসময় তার মা শেথের উপর নির্ভর করত। কিন্তু বিলাভড আসার পর ডেনভার প্রথমবার নিজের বাইরে আরেকজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। তো ধীরে ধীরে বিলাভড এর প্রভাব শেথের উপর বিপজ্জনক হয়ে ওঠে। তখন ডেনভার বুঝতে পারে যে পরিবারকে রক্ষা করার দায়িত্ব তাকে নিতে হবে। সে প্রথমবার বাড়ির বাইরে গিয়ে সমাজের মানুষের সাহায্য চায়। এর মাধ্যমে ডেনভার আত্মবিশ্বাসী এবং স্বাধীন হয়ে ওঠে। রাইটার নোট থিম অফ মেমোরি ইন বিলাভড। প্রশ্নে কি চেয়েছে? এই প্রশ্নে উপন্যাসে মেমোরি বা স্মৃতি থিম কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করতে বলা হয়েছে। আচ্ছা, চলো আলোচনা করি। এখানে দেখো মেমোরি বা স্মৃতি উপন্যাসের অন্যতম প্রধান থিম। টনি ম্যাডিসন দেখিয়েছে যে দাসপ্রথার ভয়ঙ্কর স্মৃতি মানুষের মন থেকে কখনো পুরোপুরি মুছে যায় না। সেথে বারবার তার অতীতের ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করে। সুইট হোম প্লান্টেশন এর নির্যাতন, সন্তানের মৃত্যু এবং দাসদের জীবন কষ্ট তাকে সবসময় তাড়া করে বেড়ায়। সো এটা একটু রিডিং করে নিবা। পার্ট সি পড়ার পর পার্ট বি পড়তে হবে না, এই আইডিয়াটা থাকলে। গিভ আ ব্রিফ ডিসক্রিপশন অফ ডেনভার। ডেনভার কত ইম্পর্টেন্ট দেখছো? আচ্ছা, এই প্রশ্নে ডেনভারের চরিত্র সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলেছে। অর্থাৎ ডেনভার হলো শেথের কন্যা এবং উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র। সে একাকী এবং ভীত স্বভাবের মেয়ে, কারণ ছোটবেলা থেকেই সে এই হাউজে বড় হয়েছে। সমাজে অন্যদের সঙ্গে তার খুব কম যোগাযোগ ছিল। কিন্তু বিলাভড আসার পর ডেনভার প্রথমে আনন্দিত হয় কারণ সে একজন সঙ্গী পায়। কিন্তু পরে সে বুঝতে পারে বিলাভড তার পরিবারের জন্য ক্ষতিকর। তখন ডেনভার সাহসী হয়ে ওঠে এবং বাইরের মানুষের সাহায্য চায়।
উপন্যাসের শেষে ডেনভার একজন আত্মবিশ্বাসী, দায়িত্বশীল নারীতে পরিণত হয়। তার চরিত্র ও ব্যক্তিত্বের বিকাশ এবং আশার সাম্বলিজম। ডিসক্রাইব করো বিলাভড অ্যাজ অ্যান অ্যালগোরিক্যাল ফিগার, খুব ইম্পর্টেন্ট। প্রশ্নে কি চেয়েছে? বিলাভড অ্যালগোরিক্যাল ফিগার বা রূপক চরিত্র হিসেবে ব্যাখ্যা করতে বলেছে। অ্যালগোরিক্যাল বিষয়টা কি? কে কে জানো দেখি? কমেন্ট করো। বিলাভ শুধু একটি চরিত্র নয়, সে একটি অ্যালগোরিক্যাল ফিগার বা প্রতীকী চরিত্র। সে দাসপ্রথার ভয়াবহতার, অতীত, স্মৃতি, অপরাধবোধের প্রতীক। শেঠা বিশ্বাস করেন বিলাভ তার মৃত্যু কন্যার আত্মা, কিন্তু বিলাভ আরো বড় অর্থ বহন করে। সে সেই সব কষ্ট, নির্যাতন, মানসিক ক্ষতের প্রতিনিধিত্ব করে যা দাসদের কৃষ্ণাঙ্গদের জীবনে কি করেছে? সৃষ্টি করেছিল। বিলাভ এর আচরণ কখনো শিশুর মতো, কখনো রহস্যময় এবং কখনো ভয়ঙ্কর। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তোমরা এই জিনিসগুলো